এই খেলোয়াড়রা আমাদের সিজন 4 লিডারবোর্ডের 16 এবং 17 নম্বরে অবস্থান করছেন, যাদের স্কোর 7-2। আমি হলফ করে বলতে পারি ক্যালেব শেরের জন্য এটা সবসময় 17 নম্বরই থাকে। সত্যি ও সবসময় একটা বাই পায় এবং দ্বিতীয়টার জন্য সামান্য পিছিয়ে থাকে, কারণ ওপেন সিরিজ লিডারবোর্ডের সেরা 16 জন টুর্নামেন্টে দুটি বাই পায়। সেরা 32 অর্থাৎ 17 থেকে 32 নম্বর পর্যন্ত সবাই একটি করে বাই পায়, তাই শেরের একটা আর জেসাপের দুটো। আর আমরা খেলা শুরু করছি। অ্যান্ড্রু গ্রিন সান জেনিথ দিয়ে খেলা শুরু করতে যাচ্ছে। সে নিজের জন্য একটা ড্রাই আরবার খুঁজে নিল। আর এখন আমরা ক্যালেবের দিকে ফিরছি। ক্যালেবের জন্য এখন সবকিছু বেশ পরিষ্কার। আপনি ঠিকই জানেন যে আপনার প্রতিপক্ষকে। হ্যাঁ, আর উল্লেখযোগ্য যে অ্যান্ড্রু বেশ ভালোভাবেই এলোক্স খেলে। ক্যালেবের জন্য একটা প্রি অর্ডেইন। আর আমি একদমই অবাক হব না যদি অ্যান্ড্রু জানে সে কার বিরুদ্ধে খেলছে, কারণ ক্যালেব প্রি অর্ডেইনের মাধ্যমে স্ক্রাই সম্পন্ন করেছে। ক্যালেব লিগ্যাসি এবং মডার্নের প্রায় সব ফরম্যাটেই স্টর্ম খেলে। স্টর্ম নিয়ে তার একটি ইনভিটেশনাল টপ 8 অর্জনও আছে। ম্যাজিক হল অফ ফেমার বেন রুবিন প্রায়ই টেক বা অপ্রত্যাশিত কার্ডগুলোকে ফিল্থ বা নোংরা বলে থাকেন। ঠিক আছে, ক্যালেবের ডেক এ কিছুটা ফিল্থ আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা রেইন অফ ফিল্থ। আজ সকালে আমরা দারুণ শুরু করেছি। হ্যাঁ, তা করেছি। এটা একটা রিচুয়াল ইফেক্টের মতো। আপনার সব ল্যান্টার্ন শেষ না হওয়া পর্যন্ত একটি ব্ল্যাক মানার বিনিময়ে স্যাক্রিফাইস করা যাবে। সুতরাং এটা একটা বুটলেগ ডার্ক রিচুয়াল। এটি ক্যাবাল থেরাপির সাথে এক টার্নে থ্রেশহোল্ড অর্জনেও সাহায্য করে। তাই আপনি এটি খেলে আপনার ল্যান্ড স্যাক্রিফাইস করতে পারেন। এখন আপনার কাছে কিছু মানা আছে। আপনার ক্যাবাল রিচুয়ালের মান এখন 5 মানা, ইত্যাদি ইত্যাদি। এখানে মাত্র একটা কপি আছে। দ্বিতীয় কপিটা নিশ্চয়ই তুলতে চাইবেন না, কিন্তু এটা আরেকটা রিচুয়াল ইফেক্ট। জেসাপের টার্নোটা বেশ বিস্ফোরক ছিল। হেরিটেজ ব্রু, বার্চ রেঞ্জার্স, কোয়েরিল রেঞ্জার এবং হেরিটেজ ব্রু তারা একটা গ্রিন মানার জন্য ট্যাপ করবে যাতে জেসাপ একটা ওয়্যারুড সিম্বিওট খেলতে পারে। তার টার্নের জন্য ল্যান্ড হলো একটা ড্রাই আরবার। টার্ন আবার পাস করলো। সে স্পষ্টতই ন্যাচারাল অর্ডারের মতো কোনো কার্ড খুঁজছে পরের টার্নে খেলা শেষ করার জন্য, আর সে একটা পলিউটেড ডেল্টা স্যাক্রিফাইস করতে যাচ্ছে। আর জেসাপ এই গেম 1-এ আসলে যা করতে পারে তা হলো তৃতীয় টার্নেই জয় নিশ্চিত করা। এলোপস যদি বাধাগ্রস্ত না হয় তবে তারা বেশিরভাগ সময়ই সেটা করতে পারে, কিন্তু তার কাছে কোনো ডিসকার্ড নেই, তার কোনো ইন্টারঅ্যাকশন নেই। সে শুধু সবচেয়ে দ্রুত জেতার চেষ্টা করতে পারে, আর এজন্যই এই ম্যাচআপটা বেশ কঠিন। এলোপস গেম 1-এ স্টর্ম অনেক বেশি দ্রুত। আন্ডারগ্রাউন্ড সি হলো এখানে ক্যালেবের বেছে নেওয়া অস্ত্র। আমরা এখন জানতে পারবো এরপর কি হতে যাচ্ছে। এটা কি শুরু করার সময়? বেশ, লোটাস পেটাল স্টর্ম 1। ওহ ঈশ্বর, আমার মনে হচ্ছে অ্যান্ড্রু জেসাপ হয়তো দ্বিতীয় টার্নেই হেরে যেতে পারেন। এটি একটি অ্যাটম্পটেড অ্যাডনশিয়াম যেখানে কোনো মানা অবশিষ্ট নেই এবং ক্যালেব একটি ল্যান্ড খেলেছেন, তাই সম্ভবত তার এখানে কিছুটা ভাগ্যের প্রয়োজন। হ্যাঁ, মানে এটা অ্যাডনশিয়াম নেওয়ার জন্য সেরা অবস্থান নয়। আমরা জানি না সুরারের হাতে ঠিক কি আছে, তাই যদি তার কাছে পেটাল বা এমন কিছু থাকে তবে এটা কিছুটা ভালো হতে পারে, কিন্তু এই টার্নে খেলা জেতার জন্য কোনো ভাগ্য নেই। চলুন গুণে দেখা যাক। গ্যাক্সিয়াম প্রোব থেকে 18, টেন্ড্রিলস অফ অ্যাগনি থেকে 14, 13তে নামিয়ে আনব। গ্যাক্সিয়াম প্রোব থেকে লোটাস পেটাল একটি বড় কার্ড। লায়ন্স আই ডায়মন্ডও খারাপ নয়। ব্রেইনস্টর্মও থেকে 12। এখন পর্যন্ত অনেক ল্যান্ড দেখা যাচ্ছে। পন্ডার থেকে 11, প্রোব থেকে 10, ক্যাবাল রিচুয়াল থেকে 8। এখন আমার মনে হয় ক্যালেবের হাতে একটি ইনফার্নাল টিউটর আছে, তাকে খেলা চালিয়ে যেতে হবে। ইনফার্নাল টিউটর থেকে 6। সে কি এখনই থামতে চায়? আমার মনে হয় না ডেক এ এমন কিছু আছে যা এই মুহূর্তে তাকে মেরে ফেলবে। সে তার টেন্ড্রিলস খুঁজে পেয়েছে। আমি ধরে নিচ্ছি আশেপাশে সম্ভবত একটি পাস্টিন ফ্লেমস আছে। তার কাছে ডার্ক পিটিশনের 2টি কপি আছে এবং তা এখানে হিসাবটা কিছুটা বদলে দেয়। সেটির খরচ 5, সেগুলোর একটির মুখোমুখি হতে চাইবে না। আর এখন প্রোবগুলোর সাথে সেগুলাকে লাইফ দিয়ে কাস্ট করতে হবে, তাই না? সুতরাং অদ্ভুতভাবে সেগুলো আসলে আপনাকে 3 ড্যামেজ দেয়, একটি কাস্টিং কস্ট অ্যাডনশিয়ামের জন্য এবং 2টি অল্টারনেট লাইফ থেকে। তাই আপনাকে হয়তো খেলা চালিয়ে যেতে হবে। লোটাস পেটাল দারুণ। আমার মনে হয় লোটাস পেটালই তাকে এখানে সাহায্য করবে, কারণ তার কাছে এখন 2টি লোটাস পেটাল আছে যা ক্যাবাল রিচুয়ালকে শুরু করতে পারে এবং সে এই টার্নে ইতিমধ্যে কিছু স্পেল কাস্ট করেছে। আমার মনে হয় সে এই জায়গা থেকে স্বাভাবিকভাবেই টেন্ড্রিলস ব্যবহার করতে পারবে। 2টি লোটাস পেটাল স্টর্মকে 5-এ নিয়ে আসবে। মনে রাখবেন ক্যালেবের কাছে এখন কোনো মানা অবশিষ্ট নেই। সে এই দুটোই ভেঙে ফেলবে। ক্যাবাল রিচুয়াল, সেটা 6 নম্বর স্পেল। এখন 5টি ব্ল্যাক মানা অবশিষ্ট আছে। লায়ন্স ডায়মন্ড 7 নম্বর স্পেল। মানে সে চাইলে সহজেই ক্যাটাক্সিয়াম প্রোব কাস্ট করতে পারে। সে এখন খেলা নিশ্চিত করে ফেলেছে। প্রোব হবে 8 নম্বর স্পেল। সেটির জন্য তাকে 2 লাইফ দিতে হবে, তাহলে সে 4-এ নেমে যাচ্ছে।
আপনি অ্যান্ড্রুকে হিসাব করতে দেখছেন। আমার মনে হয় সে নিজেও জানে যে সে শেষ। হ্যাঁ, যেসব তাকে তার হাত দেখাবে, যা সত্যিই নিখুঁত। তৃতীয় টার্নে জেতার জন্য একটি ফরেস্টে ন্যাচারাল অর্ডার আছে, যা তার জন্য সেরা আশা। এই যে একটা ইনফার্নাল টিউটর। লায়ন্স আই ডায়মন্ড ভাঙতে যাচ্ছে। আমার মনে হয় সে এখন পাসিং ফ্লেমসের দিকে যাচ্ছে এবং টেন্ড্রিলস ফ্ল্যাশব্যাক করছে। আরে, সে যদি কোনো ভুল না করে। সে যা ইচ্ছা করুক, আমার কিছু যায় আসে না। হ্যাঁ, মানে যদি তার কাছে কোনো রেড মানা না থাকে, তবে এটা বড় ভুল। হ্যাঁ, তাহলে সে 3-এ নেমে যাচ্ছে। তার কাছে কিছু রেড মানা থাকবে, তাহলে তার কাছে 6 থাকবে। এটি 8 নম্বর স্পেল এবং পাস ইন ফ্লেমসের সাথে সে তার রিচুয়ালগুলো আবার ব্যবহার করতে পারবে। ঠিক আছে। টেন্ড্রিলস আবার কাস্ট করছে। সেখানে কোনো ভুল হয়নি। হ্যাঁ, একটু অদ্ভুত মনে হয়েছিল, কিন্তু সে এখন পুরোপুরি প্রস্তুত। একটা মুহূর্ত ছিল যখন আমি চিন্তিত ছিলাম যে হয়তো কেল্প লায়ন্স আই ডায়মন্ডের জন্য রেড মানা ঘোষণা করেনি, কিন্তু তার কাছে তা আছে। টার্ন 2-এ জয়। কোনো ঝামেলা নেই, কোনো টেনশন নেই। ভালোই, তাই না? ক্যালিপশের আজ সকালে অ্যান্ড্রু জেসাপের বিরুদ্ধে দারুণ শুরু করেছে। এলফসের বিপক্ষে স্টর্ম আপ একটি গেম। এর মানে আমরা আমাদের সাইডবোর্ডগুলো দেখে নেব এবং দেখব অ্যান্ড্রু জেসাপ কি নিয়ে কাজ করছে। তার জন্য সাইডবোর্ড সাধারণত এলোপস খেলোয়াড়দের জন্য ডিসকার্ড এবং অ্যান্ড্রুর কাছে তা আছে 3টি থট শিল থেরাপি, 3টি অ্যাব্রাপ্ট ডিক এবং কিছু অন্যান্য কার্ড। মাফ করবেন, ইনফিনিটি নিডল, নাল রড, স্ক্যাভেঞ্জিং উজ, রিক্লামেশন সেজো, সাইলেন্ট লাইব্রেরি এবং প্রোজেনিটিস। তাই 6টি ডিসকার্ড স্পেল অবশ্যই এখানে আসছে, যা জেসাপকে ইন্টারাকশনের সুযোগ দিচ্ছে, যা গুরুত্বপূর্ণ। আমি আরও মনে করি আপনি নাল রড আনতে পারেন কারণ সে তার অনেক মানা আর্টফ্যাক্ট থেকে তৈরি করে। আমি মনে করি স্ক্যাভেঞ্জিং উজ এখানে খুব একটা খারাপ অপশন নয় কারণ গ্রেভয়ার্ড কিছুটা গুরুত্বপূর্ণ, তবে আমি খুব বেশি সাইডবোর্ড করব না। তাই যদিও স্ক্যাভেঞ্জিং উজের কিছু উপযোগিতা আছে, এলোপস বা অন্যান্য কম্বো পিস বাদ দেওয়া বোধহয় ঠিক হবে না। তার কাছে 4টি অ্যাব্রাপ্ট ডিক, 2টি এমটি দ্য ওয়ারেন্টস, 2টি অ্যান্টিডরম, 2টি চেইন অফ ভেপার, 2টি ডিসফিগার, একটি ক্যাবাল থেরাপি, একটি রিবিল্ড এবং একটি ট্রপিক্যাল আইল্যান্ড আছে। যদি আমি জেসাপের 75টি কার্ড জানতাম, তবে আমি সেই একই 60টি কার্ডই রাখতাম। আমি কোনো কার্ড সাইডবোর্ড করতাম না। ঠিক আছে, যদি তিনি গ্যাডক টিগের মতো কিছুর সম্ভাবনাকে গুরুত্ব দেন, তবে তিনি ডিসফিগারের কপিগুলো নিয়ে আসতে পারেন এবং জেসামকে ধীর করার জন্য ডিসফিগার একটি দারুণ কৌশল। কিন্তু আমি যদি নিশ্চিত হতাম তবে সম্ভবত সেই 60টি কার্ডই অক্ষুণ্ণ রাখতাম। যাই হোক, ক্যালেব এখানে কিছু বিষয় দেখছেন এবং তিনি সেই 60টি কার্ডই অক্ষুণ্ণ রাখেন কিনা তা আমরা শীঘ্রই জানতে পারব। ইতিমধ্যে আমরা সিজন 4 এর সময়সূচিটি একবার দেখে নেব। সিজন 4 শেষ হতে খুব বেশি সময় বাকি নেই। আমরা এই সপ্তাহান্তে নিউ জার্সিতে আছি যেখানে আমরা একজন চ্যাম্পিয়ন ঘোষণা করব। কেউ এখান থেকে $5000, 25 ওপেন সিরিজ পয়েন্ট এবং আমাদের সিজন 4 ইনভাইটেশনালের আমন্ত্রণ নিয়ে ফিরবে। তবে আগামী সপ্তাহান্তে আমরা দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবারের মতো ডেনভারে যাচ্ছি। আমরা শেষবার ডেনভারে গিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে। এটিই হবে আমাদের 2015 সালের শেষ ওপেন সিরিজ ইভেন্ট এবং তারপর সিজন 4 ইনভাইটেশনাল লাস ভেগাস, নেভাদাতে স্ট্যান্ডার্ড এবং মডার্ন ফরম্যাটে ইনভাইটেশনাল হবে, যার সাথে থাকছে 2 দিনের $20,000 স্ট্যান্ডার্ড ওপেন সিরিজ ইভেন্ট। এটি 11 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত চলবে। তারপর এক সপ্তাহ পরে প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ, রোন ওক, ভার্জিনিয়াতে স্টার সিটি গেমসের সদর দপ্তরে 19 এবং 20 ডিসেম্বর বছরটি শেষ হবে। অবশ্যই বাকি থাকা সেই সমস্ত ইভেন্টের জন্য এবং ডেনভারের সেই ইভেন্টটির জন্য আপনি হপ অ্যান্ড র্যাবিট মাস্টার প্লেম্যাট পেতে পারেন। এটি বিনামূল্যে এবং সীমিত সংস্করণ। সহজ ব্যাপার, আপনি টুর্নামেন্টের জন্য সাইন আপ করলেই একটি পেয়ে যাবেন, তবে আপনার শেষ সুযোগ আগামী সপ্তাহান্তে। অবশ্যই। সুতরাং আপনি যদি এই প্লেম্যাটটি পেতে চান, তবে ডেনভারে যান এবং 2 দিনের $20,000 স্ট্যান্ডার্ড ওপেন সিরিজ ইভেন্টে খেলুন। আপনি যখন ইভেন্টের জন্য নিবন্ধন করবেন, আপনি এই প্লেম্যাটটি বিনামূল্যে পাবেন। আশা করি আপনাদের সাথে ডেনভারে অথবা লাস ভেগাসে সিজন 4 ইনভাইটেশনালে দেখা হবে। আমার মনে হচ্ছে আমরা এই 2 খেলোয়াড় ক্যালেব শেয়ারার এবং অ্যান্ড্রু জেসামের অন্তত একজনকে এখানে দেখতে পাবো। ক্যালেব শেয়ারার এমন একজন খেলোয়াড় যার সম্পর্কে আমরা এখন আরও কিছুটা জানব, যেহেতু তিনি একটি গেমে এগিয়ে আছেন এবং সাধারণত সব ফরম্যাটেই স্টর্ম খেলেন। তিনি অবশ্যই সিজন 4 এ সিয়াটলে সেই ইনভাইটেশনাল টপ 8-এ ছিলেন। ডিলান ডনিগান সেই টুর্নামেন্টটি নিশ্চিতভাবে জিতেছিলেন। এটি গত বছর তার সবচেয়ে বড় সাফল্য ছিল। তার ঝুলিতে একটি ওপেন সিরিজ টপ 8ও রয়েছে। তার ক্ষেত্রে প্রায়শই তিনি খুব কাছাকাছি পৌঁছেও দুর্ভাগ্যবশত অল্পের জন্য পিছিয়ে যান। হ্যাঁ, তার ফলাফলগুলো যদি আপনি শীর্ষ 16 বা শীর্ষ 32 এর তালিকায় খোঁজেন, তবে ধারাবাহিকভাবেই তার নাম দেখতে পাবেন। লিডারবোর্ডে তার 17তম স্থানে থাকার একটি কারণ আছে, যদিও ইনভাইটেশনাল এবং ওপেন সিরিজ ইভেন্টে তার শীর্ষ 8 এর তালিকায় খুব বেশি বড় অর্জন নেই। সে সত্যি অনেকগুলো ইভেন্টে ভ্রমণ করে। মানে, আমি সত্যি মনে করার চেষ্টা করছি যে শেষ কবে আমরা ক্যালেবকে আমাদের কোনো ওপেন সিরিজ ইভেন্টে দেখিনি। সে সাধারণত সেগুলোর সবকটিতেই যায়, ইস্ট কোস্ট, ওয়েস্ট কোস্ট, আমরা যেখানেই থাকি না কেন। আর আপনি যেমনটি বললেন, অনেকবার শীর্ষ 16 এবং শীর্ষ 32 এ আছে, কিন্তু সে শুধু শীর্ষ 8 এ জায়গা করে নেওয়ার জন্য লড়াই করছে। নিশ্চিতভাবেই মডার্ন এবং লিগ্যাসি, মানে যেসব ফরম্যাটে সে স্টর্ম ডেক নিয়ে খেলতে পারে, সেখানেই আমরা তাকে দেখার সম্ভাবনা বেশি রাখি। আর আপনি যেমনটা উল্লেখ করলেন, আমার মনে পড়ে না শেষ কবে সে এমন কোনো ইভেন্ট মিস করেছে। যাই হোক, অ্যান্ড্রু জেসাপ প্রথমে খেলবে। দ্বিতীয় দিনের শুরুতে তার জন্য এটি একটি কঠিন ড্র। স্টর্ম সাধারণত তার চেয়ে এক রান দ্রুত। এটি জেসাপের, আমি বলবো না এটি তার সেরা ড্র ছিল, তবে এটি নিশ্চিতভাবেই তার সেরা ড্রগুলোর একটি। আর প্রথম গেমে ক্যালেবের ডেকটি দুজনের মধ্যে বেশি বিঘ্ন ঘটানোর মতো তার কাছে কিছু ডিসকার্ড স্পেল আছে। বোর্ড পরবর্তী পর্যায়ে জেসাপ তাকে কিছুটা ধীর করে দিতে পারে। সমস্যা হলো, এই ডিসকার্ড স্পেলগুলো তার কম্বোকে দুর্বল করে দেয়, যে কারণে স্ক্যাভেঞ্জিং এর মতো কার্ডগুলোর কিছু উপযোগিতা থাকলেও তা নিয়ে চিন্তা থাকে। অবশ্যই সে তার গ্রেভয়ার্ড অনেক কাজে ব্যবহার করে। আমি ডেকটিকে খুব বেশি দুর্বল করে ফেলা নিয়ে চিন্তিত থাকব, কারণ আমার মনে হয় জেসাপের কিছুটা বিঘ্ন ঘটানো দরকার।
কিন্তু একই সাথে 3 বা 4 টার্নের মধ্যে কিল প্রেজেন্ট করার সামর্থ্যও বজায় রাখতে হবে। সে দীর্ঘমেয়াদী খেলা খেলতে পারবে না। এবং যেসব এখন তার শুরুর হ্যান্ডটি দেখে নেবে। দেখা যাক সে তার পছন্দের কিছু খুঁজে পায় কিনা। আবারও এই ধরনের ম্যাচআপে এলোপস ডেক একটি দারুণ স্থিতিস্থাপক কম্বো ডেক হিসেবে কাজ করে। আপনি জানেন সে ওয়্যারুড সিম্বিওট এবং এলভিশ ভিশনারি দিয়ে গেমটি খেলতে পারে। আমরা বহুবার দেখেছি যে এটি অনেক কার্ড ড্র করতে পারে, গ্লিম্পস অফ নেচার এবং আরও অনেক কিছু, কিন্তু এই বিশেষ ম্যাচআপে সবকিছুই নির্ভর করে গতির ওপর। হ্যাঁ, স্থিতিস্থাপকতা এখানে খুব একটা কাজে আসে না। মনে হচ্ছে উভয় খেলোয়াড়ই মালিগান নেবে। হ্যাঁ, ওয়্যারুড সিম্বিওট ও এলভিশ ভিশনারির যে প্যাকেজটি রিমুভাল কৌশলকে হারানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা এখানে খুব একটা কার্যকর নয়। মূলত কত দ্রুত আপনি একটি মরণঘাতী ক্রিটার হুফ বেহেমত তৈরি করতে পারেন সেটাই আসল। এবং মাফ করবেন, অ্যান্ড্রু একটু সময় নিচ্ছে। ক্যালেব তার হাতের কার্ডগুলো খুব মনোযোগ দিয়ে দেখছে। তাই সে 7টি কার্ড রাখবে কিনা তা স্পষ্ট নয়। সে তার 7টি কার্ডই রাখবে। অভিজাত ডেকটি বছরের শুরুতে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল বলে মনে হয়। তবে মনে হচ্ছে এর জনপ্রিয়তা কিছুটা কমেছে। মিরাকলস ম্যাচআপটি খুব একটা ভালো নয়। ল্যান্ডস ম্যাচআপটিও খুব একটা ভালো বলে মনে হয় না। এটি আমার কাছে খুব একটা আকর্ষণীয় মনে হয় না। আমি ট্যাবার্নাকলের মতো কার্ডের বিরুদ্ধে খেলতে চাই না। তাদের সাথে তেমন কোনো মিথস্ক্রিয়াও নেই। আপনি জানেন তারা বেশ নিয়মিতভাবে ট্যাবার্নাকল খুঁজে পেতে পারে। গ্লেশিয়াল চ্যাজম আমার কাছে দুটির মধ্যে বেশি সমস্যা বলে মনে হয়। এটিও একটি খারাপ খবর, কারণ ট্যাবার্নাকলের বিরুদ্ধে অন্তত এক টার্নে আক্রমণ করে জেতা সম্ভব। গ্লেশিয়াল চ্যাজম যদি সেই লক পিসটি চালু হয়ে যায়, তবে বেরিয়ে আসার উপায় খুব একটা নেই। 20-20 এর বিরুদ্ধেও খুব বেশি কিছু করার নেই। না, তারা উড়ন্ত কার্ড ব্লক করতে পারে না বা কিছু মারতে পারে না। হ্যাঁ, অথবা জীবন লাভ করতে পারে না। সুতরাং সেটিও সমস্যাজনক। দেখা যাক যেসব তার পছন্দের 6টি কার্ডের হাত খুঁজে পায় কিনা। আমরা সম্প্রতি অনেক স্টর্মও দেখেছি, এবং এই ম্যাচআপটি এলফসের জন্য মোটেও সুখকর নয়। আচ্ছা, জেসাপের জন্য এখানে আরেকটি মালিগান। আবারও আমার জন্য এটি খুব একটা আশ্চর্যজনক নয়, কারণ আপনি নির্দিষ্ট কার্ড খুঁজছেন। হ্যাঁ, জেসাপের হাতের কার্ডগুলো যেমন ল্যান্ড এবং কিছু ক্রিয়েচার, যা সাধারণ খেলার জন্য ঠিক থাকলেও দ্রুত জেতার জন্য যথেষ্ট নয়। এ ধরনের কার্ড অনেক ম্যাচআপে রাখা যায়, কিন্তু এটি সেগুলোর মধ্যে একটি নয়। সে নির্দিষ্ট কার্ড খুঁজছে কারণ সময় তার পক্ষে নেই এবং তাকে তৃতীয় টার্নে জেতার সুযোগ তৈরি করতে হবে অথবা খুব কৌশলী হতে হবে। অ্যান্ড্রু, ড্যানি জেসাপের ভাই, দুজনেই ওপেন সিরিজে দারুণ সাফল্য পাচ্ছেন। 19 বছর বয়সী ছোট ভাই 3টি ওপেন সিরিজের সেরা 8-এ জায়গা করে নিয়েছে এবং এলোপস নিয়ে রানার আপও হয়েছে। প্রাক্তন প্রতিযোগী বেসবল খেলোয়াড়, হিপ হপ অনুরাগী। আমি নিশ্চিত আপনারা খুব ভালো বন্ধু হতে পারবেন। আমরা একটু আলাপ করেছিলাম। আমাদের রুচি ঠিক এক নয়, তবে আমরা এটি নিয়ে ভালো আলোচনা করেছি এবং অ্যান্ড্রু নিজেকে বাড়ির সেরা খেলোয়াড় বলে দাবি করে। ভাইদের মধ্যে এ ধরনের বিতর্ক সবসময়ই মজার। হিপ হপ সমস্যার কারণ হলো আমার এবং অ্যান্ড্রুর বয়সের ব্যবধান অনেক, তাই আমরা বড় হওয়ার সময় ভিন্ন ভিন্ন ধরনের গান শুনেছি। তার বয়স 19 আর তোমার বয়স প্রায় 100, সুতরাং প্রায় 100 এর কাছাকাছি। হ্যাঁ, তাহলে সেখানে শুধু একটা গ্যাপ থাকবে, তাই না? অ্যান্ড্রুর জন্য কি এখানে 5টি কার্ড কাজ করবে? সে এতেই যথেষ্ট খুশি। ভ্যাঙ্কুভার মালিগান তাকে উপরের কার্ডটি নিচে সরিয়ে নেওয়ার সুযোগ দেবে। আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম অ্যান্ড্রু কেবল গো বলেছে, হয়তো কোনো কার্ড রাখেনি। ক্যালিফ হয়তো একই কথা ভাবছিল। আমার মনে হয় অ্যান্ড্রু সম্ভবত কোনো লে লাইন অ্যাকশনের জন্য অপেক্ষা করছিল। অবশ্যই সেখানে একটি গ্রিন সানসেট আছে, সেটা ড্রাই আরোবার খুঁজে বের করবে। জেসাপের জন্য গত গেমের মতোই। এই তো ল্যান্ড এবং আমরা টার্নটি ক্যালিফ সারারের কাছে ফিরিয়ে দিচ্ছি। প্রথম ড্র স্টেপে অ্যাডন্স। গত গেমে এটি তার হাতে থাকাটা ঠিকই ছিল। দেখা যাক এই গেমেও এটা কাজ করে কিনা, কারণ এখানে একটি স্কল্ডিং টার্ন আছে। সেখানে একটি লায়ন্স আই ডায়মন্ড আছে এবং এখন শুধু টার্নটি ফিরিয়ে দিচ্ছে। এটা সবসময়ই কৌতূহলজনক। মাঝে মাঝে দেখবেন স্টর্ম প্লেয়াররা লায়ন্স ডায়মন্ড খেলছে, মাঝে মাঝে দেখবেন তারা এটি হাতে ধরে রাখছে। যখন আপনি জানেন যে সাইডবোর্ডের পর এলফসের ডিসকার্ডের বিরুদ্ধে খেলছেন, তখন হয়তো এটি হাত থেকে বের করে দিতে চাইবেন। আমি বলতে চাচ্ছি সেটার পক্ষে একটা যুক্তি আছে। আমি এটি হাতে রাখার পক্ষেই থাকব, কারণ জেসাপের ডেক এ কোথাও অনায়াসেই একটি রিক্লেমেশন সেজও থাকতে পারে। অবশ্যই। এবং অ্যান্ড্রুর কাছে মনে হয় ব্রেইনস্টর্মও আছে, তাই সে এখন ডিসকার্ড স্পেলের কাছে খুব একটা দুর্বল নয়। আমার সহজাত প্রবৃত্তি হবে লায়ন্স ডায়মন্ড হাতে রাখা, কিন্তু এখানে অনেকগুলো ভেরিয়েবল আছে। ক্যালিফ এমন কিছু নিয়ে খেলছে যা হয়তো এখন আমার নজরে নেই।
অ্যান্ড্রু জেসাপের হাতে আরেকটি গ্রিন জেনিথ আছে। সে একটি উইন্ডশোয়েপ্ট হিথ খেলবে। সেটি স্যাক্রিফাইস করতে যাচ্ছে। একটি বায়ু এবং এখন একটি জেনিথ, সেটি হবে 1-এর জন্য। সেটি একটি ডেথরাইট সামান খুঁজে আনবে। অনেক মানা ব্যবহারের জন্য আছে। হ্যাঁ, আমিও একই কথা বলতে যাচ্ছিলাম। সে আসলে মানা নিয়ে বেশ ভালোই করছে। আমি এখানে আরোবার দিয়ে 1 পয়েন্ট ড্যামেজের জন্য স্লাইড করছি। এটা অস্পষ্ট যে এখানে কোনো বড় প্রাপ্তি আছে কিনা। তার হাতে মাত্র 2টি কার্ড বাকি আছে। 5টির মালিগান তাকে দেওয়া হয়েছে। সে সম্ভবত কোনো কিছুর দিকে লক্ষ্য রেখে খেলছে, কারণ যদি সে কেবল সম্পদের বিশাল ভাণ্ডার জমা করতে চাইত, তবে সে এলভিশ ভিশনারির জন্য জেনিথ ব্যবহার করত। অবশ্যই। সে যে ডেথরাইট সামান নিয়েছে তা আমার কাছে ইঙ্গিত দেয় যে সে সত্যিই কোনো কিছুর দিকে এগোচ্ছে। ঠিক আছে, চেইন অফ ভেপার সাময়িকভাবে ডেথ সামানকে সামলে নেবে। এবং এই কার্ডটি জেসাপের গতি কমিয়ে দেওয়ার কাজ করছে। জেসাপ যদি এমন কোনো অদ্ভুত পার্মানেন্ট নিয়ে আসে যা সারারকে জিততে বাধা দেয়, তবে এটি একটি ভালো বীমা পলিসি, হয়তো সোয়ার্ন ক্যানোনিস্ট, গ্যাজেট টিথ বা অন্য কিছু অদ্ভুত। হ্যাঁ, আপনি নিশ্চিতভাবে জানেন না। তাই জেসাপের কাছে যদি কিছু না থাকে, তবে এটি আনসামন, পৃথিবীর শেষ নয়। আর যদি তার কাছে কিছু থাকে, তবে এটি কাছে থাকাটা ভালো। সারারের জন্য একটি ব্রেইনস্টর্মও তার দ্বিতীয় টার্ন শুরু করবে। আমাকে 2টি কার্ড ফেরত দিতে হবে। আমি জানি সে তার টেন্ড্রিলস এবং অ্যাডনোসিয়াম খুঁজে পেয়েছে। সাধারণত আপনি সেগুলো ডেকে চান, হাতে নয়। যদি সেগুলো হাতে থাকে তবে আপনি সেগুলোর দিকে খেলে আগাতে পারেন। যদিও মনে হচ্ছে অ্যাডনস কার্ডগুলো ফেরত যাচ্ছে, কালেবের দ্বারা সামান্য কিছু হিসাব নিকাশ বাকি। তার কাছে একটি ফেচ ল্যান্ড পুলুটের ডেল্টা আছে যা ব্রেইনস্টর্মকে কার্যকর করে। কিছু অপ্রয়োজনীয় কার্ড সরিয়ে ফেলুন। মনে হচ্ছে টেন্ড্রিলস নিচে যাচ্ছে, অ্যাডনস উপরে। ব্রেইনস্টর্মের সমাধান শেষ। এখন দেখা যাক এরপর কি হয়। মনে হচ্ছে সে একটি আইল্যান্ড দিয়ে শুরু করবে। এবং এখন সে সম্ভবত প্রি অর্ডেইন খেলবে। হ্যাঁ, আপনি চাইলে এটি আপনার নিজের ব্রেইনস্টর্ম শাফেল তৈরি করার একটি উপায়। তার হয়তো এই কার্ডগুলোর মধ্যে একটি রাখা, যেমন অ্যাডনোসিয়াম রাখা এবং টেন্ড্রিলসকে নিচে পাঠানোর আগ্রহ থাকতে পারে। হ্যাঁ, যা মনে হচ্ছে ঘটছে। আমি বলতে চেয়েছিলাম যদি আপনি দুটিই নিচে রাখতে চান, তবে আমার মনে হয় পুলুটের ডেল্টা বলি দিয়ে প্রি অর্ডেইন হাতে রাখাই ভালো। তবে আপনি যদি একটি একটি করে ভাগ করতে চান তবে প্রি অর্ডেইন একটি ভালো উপায়। এখন আমরা আবার জেসাপের কাছে ফিরে এলাম। তার ডেথ রাইট সামান গত টার্নে চেইন অফ ভেপারের মাধ্যমে ফিরে গিয়েছিল, তাই তার এখন কিছুই করার নেই। আমি দেখতে আগ্রহী তার এই টার্নটি কেমন হবে, কারণ সে গত টার্নে ভিশনারির জন্য 2 খরচ করতে পারত। 5টি কার্ডে মুলিগান করার পর এটি একটি আকর্ষণীয় চাল। তাই তার ডেথ রাইট সামান পাওয়ার মানে হলো আমার মনে হয় বিশেষ কিছু ঘটছে। তবে নেটেলস আছে। এখানে কুইরান রেঞ্জার। আনট্যাপ, রিটার্ন আনট্যাপ। ড্রাই আরবার 1 পয়েন্টের জন্য আক্রমণ করে। এটি বেশ ভালো বোর্ড এবং ন্যাচারাল অর্ডারের জন্য একটি সেটআপ। সম্ভবত পরের টার্নেই জয়। হ্যাঁ, কিন্তু কালেব তো গত 2 টার্ন ধরে শান্তভাবে প্রস্তুতি নিচ্ছে। আমি অবাক হব যদি খেলাটি আবার জেসাপের টার্নে ফিরে আসে। এখানে গ্যাজিয়াম প্রোব এবং ক্রেটার হফ আছে। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী পুরোপুরি ঠিক নয়। ডুরেসে ড্রাগ। এটিও ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী পুরোপুরি ঠিক নয়। খুবই সত্য। এই যে পুলুটেড ডেল্টা। আমি আন্ডারগ্রাউন্ড সিট খুঁজে নেব।
স্পষ্টতই বিশ্রাম নেওয়ার জন্য বেরোচ্ছি না। হাতটা এখন নিশ্চিতভাবে একটু অদ্ভুত লাগছে। ডার্ক রিচুয়াল আর ইনফার্নাল টিউটর নেওয়া যাক। আমরা হয়তো ডার্ক রিট দিয়ে অ্যাড নোশিয়ামে যেতে পারি। লায়ন্স আই ডায়মন্ডটা ব্যবহার করি। সেখান থেকে শুরু করা যাক। এটা 3টি কালো মানা, তাই সে এটি একটি মানা হাতে রেখে করবে। যদি সে অ্যাড নোশিয়ামের জন্য যায়, যদি সে ডার্ক রিচুয়াল কাস্ট করে, তবে তা 3টি, অন্য 2টি ব্যবহার করো, সেটা 5টি। অ্যাড নোশিয়াম স্ট্যাকে অ্যাড নোশিয়াম থাকা অবস্থায় লায়ন্স আই ডায়মন্ড ব্যবহার করো। তার হাতে 3টি মানা বাকি থাকবে, কারণ তার ইনফার্নাল টিউটরের প্রয়োজন নেই। ওহ, তার আছে। হ্যাঁ, তার আছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে হ্যাঁ, সে এটি 3টি দিয়ে করতে পারে, যা একটি দিয়ে করার চেয়ে অনেক ভালো। সে এই টার্নে এখনো কোনো ল্যান্ড খেলেনি। 3টি কালো মানা হাতে আছে। সে 14 পয়েন্টে আছে, তবে এটি বেশ নিরাপদ জায়গা। এখন 10-এ নেমে এলো। 9 করা যাক। 8 করা যাক। এটা রেইন অফ ফিল্থ। এই জায়গায় রেইন অফ ফিল্থ বেশ ভালো, মানে এটা কেবল ডার্ক রিচুয়াল। 6। সে লাল মানার জন্য লোটাস পেটাল ব্যবহার করবে। তার কাছে আরও কালো মানা তৈরির অনেক উপায় আছে, সাথে পাস ইনফ্লেমস। আমার মনে হয় সে এখন ভালো অবস্থানে আছে। হ্যাঁ, এই যে রেইন অফ ফিল্থ, নোংরা, ফিল্দি। অনেক কিছু রয়েছে। নোংরা, নোংরা কাজ করে। ক্যাবাল রিচুয়াল, এখন এটি 5ম স্পেল। ডার্ক রিচুয়াল, যার বাড়তি সুবিধা এখন পাওয়া যাচ্ছে। নিশ্চিতভাবেই কোনো পার্মানেন্ট ছাড়াই জিতে যাবে। এটাই আসল পুরস্কার। এটাই পুরস্কার। এই যে পাস ইন ফ্লেমস, সে তার গ্রেভয়ার্ড থেকে এই সব রিচুয়াল কাস্ট করতে পারবে। আবার মনে করিয়ে দিই, ডেথ রাইট শামান এখন সক্রিয় নয়, গত টার্নে কাস্ট করা হয়েছিল। সুতরাং ক্যাবাল রিট গ্রেভয়ার্ডে কাস্ট হবে, সাথে আরও কয়েকটি রিচুয়াল। আমরা জানি সেখানে একটি ডার্ক রিচুয়াল আছে। এমনকি রেইন অফ ফিল্থও আবার কাস্ট করা যাবে। এটি দ্বিগুণ হয় না, তবে আমি বলছি এটি আবার কাস্ট করা যায়। ইনফার্নাল টিউটর আবার কাস্ট করা হবে, এবং সেটা না, কারণ তার হাতে কার্ড আছে। তার হাতে 3টি কার্ড আছে, 2টি ডেল্টা এবং একটি প্রি অর্ডেইন। নিশ্চয়ই। তাই তাকে না, সুতরাং তাকে একটি প্রি অর্ডেইন খুঁজতে হবে, এবং তার কাছে খোঁজার মতো অন্য কোনো প্রি অর্ডেইন নেই। আমার মনে হয় সে তার লিস্টে কেবল একটি প্রি অর্ডেইন রাখে। ঠিক আছে, দেখা যাক এটি করার অন্য কোনো উপায় আছে কিনা। হ্যাঁ, আমি জানি না সে এই টার্নে এখনো কোনো ল্যান্ড খেলেনি। আমি জানি না ঠিক আছে, এই যে ট্যাক্সিয়ান প্রোব। না, এমনটা ঘটা মানেই খারাপ লক্ষণ। হ্যাঁ, আমার মনে হয় ওটা লোটাস পেটাল। সবচেয়ে খারাপ অবস্থা হলো লোয়েস্ট পেটাল তাকে আগেভাগে খেলার সুযোগ দিচ্ছে। হ্যাঁ, আমার হাতেও সৃজনশীল কিছু ছিল, কিন্তু আমার হাতই এখন ব্যস্ত। ঠিক আছে, এই যে লোটাস পেটাল, সে ভেবেছিল তার হাতে কোনো কার্ড নেই। তাই এখন তাকে সত্যিই কৌশলী হতে হবে। ভালোই হয়েছে সে তার ল্যান্ডগুলো রেইনফিল্ডে খরচ করেনি। এখনও না। ঠিক আছে, এই যে পেটাল থেকে ব্রেইনস্টর্ম। স্পেল কাউন্ট, ওগুলো তোমার অনেক আছে, তবে তোমার কিছুটা সাহায্য দরকার। ব্রেইনস্টর্ম, লায়ন্স আই ডায়মন্ড, ইনফার্নাল টিউটর। ঠিক আছে, সে ঠিকঠাক আছে। আমার মনে হয় সে কৌশলে আবার খেলায় ফিরে এসেছে। এই যে লায়ন্স আই ডায়মন্ডস, এই যে ইনফার্নাল টিউটর। সঠিকভাবে সাজিয়ে নাও, প্রচুর মানা আছে। আর এখন সে টেন্ড্রিলস অফ এগোনির জন্য ডেমনিক টিউটর পাচ্ছে, যেমনটা সে আগে চেয়েছিল। আর এখন সে অ্যান্ড্রু জেসাপকে হারিয়ে দিচ্ছে। ক্যালেব শেয়ার এই ম্যাচে অ্যান্ড্রু জেসাপের বিরুদ্ধে জয়ী হতে যাচ্ছে। মাঝখানে পরিস্থিতি কিছুটা ঝামেলার হয়ে গিয়েছিল, একটু ঝামেলার ছিল, তবে সে 2 গেমে জিতে ম্যাচটি শেষ করলো। স্টর্ম এলফসকে সামলে নেবে, এখনো সময় আছে। আমার মনে হয় তোমার ওকে 1 কাপ কফি দেওয়া উচিত। হ্যাঁ, মানে এলফসের জন্য এই ম্যাচআপটা খুব কঠিন। আবারও জেসাপের জন্য 5 নম্বর এবং দ্বিতীয় গেমে কোনো বাধা না থাকায় তা নিশ্চয়ই সাহায্য করেনি। তবে গেম 2তে শেয়ারের খেলা কিছুটা অগোছালো হলেও সে জিতেছে।